এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি খুব ক্লান্ত পাখি, একটু শান্তি চাই প্লিজ। মাথায় বিলি কেটে দাও। আবরারের আবদার একদম বাচ্চাদের মতো। কোহলি আর প্রত্যাখ্যান করতে পারে না। আস্তে করে তার চিকন আঙ্গুলগুলো দিয়ে আবরারের চুলগুলো বিলি কাটতে থাকে। আবরার মুচকি হেসে গ্রীবা দেশে কয়েকটা চুমু খেয়ে আস্তে আস্তে চোখ বন্ধ করে। কোহলিও মিলি কাটতে কাটতে কখন যে ঘুমিয়ে যায় নিজেও জানে না। ভোর 5টা, শহর তখনও আধো অন্ধকারে ডুবে। পাখিরাও ঠিক মতো ডাকেনি। শায়লা গভীর ঘুমে ছিল, হঠাৎ করে ফোনের তীক্ষ্ণ রিং তাকে চমকে উঠালো। সে ধরফরে উঠে বসলো, চোখ কাঁধ খোলা, মুখে বিরক্তি স্পষ্ট। ফোনটা কানে ধরে বলল, কে রে এত সকালে বিরক্ত করছে? খেয়ে দিয়ে কাজ নেই, ভোর 5টায় ফোন? বিরক্তির সাথে ঘুমের রেশ মিশে গিয়ে কথাগুলো আরো বেশি তীব্র শোনালো। ফোনের ওপাশ থেকে গম্ভীর ঠান্ডা একদম অপরিবর্তিত স্বর ভেসে এলো। এই মেয়ে, কি ভাষায় কথা বলছো তুমি? এভাবে কেউ কথা বলে? তাড়াতাড়ি বাড়ির বাইরে বের হও, তোমার সঙ্গে আমার কথা আছে। শায়লা মুহূর্তেই চুপ। ঘুমের ঘোর যেন চোখ থেকে উধাও হয়ে গেল। কণ্ঠটা ফেটিক্সের। তার গলা সবসময় গভীর, কিন্তু আজকে অদ্ভুত রকমের কঠিন। শায়লার বুক ধক করে উঠল। সে তো একদমই বুঝতে পারছে না কি হয়েছে। শ্বাস আটকে এলো, তারপর কাঁপা কণ্ঠে বলল, আপনি এখানে এত সকালে? ওপাশ থেকে কোনো নমনীয়তা আসেনি, বরং আগের মতোই কঠিন নির্দেশনায় দিয়ে বলল, আমি যা বলেছি তাই করো, তাড়াতাড়ি নিচে নামো। তারপর একটু সময় না দিয়ে ফিডিক্স ফোন কেটে দিল। স্ক্রিন নিভে গেলে শায়লা নিজের হাতের কাঁপুনি টের পেল। ভোরের ঠান্ডা বাতাসে জানলার কাজ হালকা কেঁপে উঠছে। ফিডিক্সের কথাগুলো শোনার পর শায়লা আর দেরি করার সুযোগ নেই। মনে ভয় আর অজানা দুশ্চিন্তা গুছিয়ে বসে আছে। তবু সে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে মুখে পানি দেয়। হাতের কাছে যা পায় তাই পরে নেয়। চোখের নিচে ঘুমের ছাপ। দ্রুত পায়ে নিচে নেমে আসে শায়লা। বাড়ির সামনের গেটের কাছে কালো গাড়িটা দাঁড়িয়ে আছে। হেডলাইট বন্ধ, কিন্তু গাড়ির ঠান্ডা ধাতব শরীরটাতে ভোরের কুয়াশা জমে রয়েছে। ফিটিক্স গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে, তার মুখে আগের মতোই সেই কঠোর নড়াচড়াহীন অভিব্যক্তি। শায়লা যেন মুখ খুলে কিছু বলার আগে ফিটিক্স এক ধাপ এগিয়ে সে দরজা খুলে শুধু বলল, বসো। কোনো প্রশ্নের বা ব্যাখ্যার সুযোগ নেই। হঠাৎ তার মধ্যে এমন এক ধরনের তারা যা শায়লাকে আরো বেশি ভয় ধরে দিল। সে চুপচাপ গাড়িতে উঠে বসে, আর ফেটিক্স কোনো শব্দ না করেই দরজা বন্ধ করে নিজের সিটে গিয়ে বসে। স্টার্ট বাটনে হাত পড়তে ইঞ্জিন গর্জে ওঠে। ভোরের নিস্তব্ধতার সঙ্গে সেই শব্দ যেন অদ্ভুতভাবে বেমানান। গাড়ি রাস্তায় উঠতেই শায়লা অবশেষে সাহস সঞ্চয় করে আসতে বলে, আমরা কোথায় যাচ্ছি? ফেটিক্স চোখ সোজা সামনে রেখে ঠান্ডা স্বরে বলল, চুপ করে বসে থাকো, বেশি কথা আমার পছন্দ না। এক মুহূর্তের জন্য সে শায়লার দিকে তাকায় না। সে কঠিন গলা, সে নির্দেশমূলক ভঙ্গি, শায়লার বুকের ভেতরটা আরো কেঁপে ওঠে। সে আর কোনো প্রশ্ন করবে না, শুধু চুপচাপ সেটে সোজা হয়ে বসে। জানালার বাইরে তাকিয়ে দ্রুত পাল্টাতে থাকা রাস্তাগুলো দেখতে থাকে। গাড়ি কোথায় যাচ্ছে জানে না, কিন্তু আজ ভোরটাতেই কিছু একটা বদলে গেছে ফেরিক্সের চোখে আর তার নিজের ভাগ্যেও। প্রায় আধা ঘন্টার নীরব যাত্রা শেষে গাড়িটি ধীরে ধীরে থেমে গেল। শায়লা জানালার দিয়ে তাকাতেই শ্বাস আটকে যায়। সামনেই দাঁড়িয়ে আছে এক বিশাল পাহাড়। ভোরের আলোতে পাহাড়ের গা হালকা সাদা কুয়াশায় ঢেকে আছে, যেন আকাশের সঙ্গে মিশে গেছে সময়। তখন 5টা 30। চারপাশে ঠান্ডা হাওয়া, পাখিরা মাত্র ডাকাডাকি শুরু করেছে। ফেডিক্স কোনো কথা না বলে গাড়ি থেকে নামে। তারপর শায়লার পাশে এসে দরজা খুলে দেয়। একটি শব্দ না করে শায়লার হাত ধরে নামিয়ে আনে। তার হাতের শক্তি আর দৃঢ়তা শায়লার অজানা ভয়ের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যায়। শায়লা কিছু বলার আগেই ফেডিক্স আচমকা করে তুলে নিল শায়লাকে। শায়লা হকচকিয়ে যায়। এই এই এভাবে আমায় কোলে কেন নিচ্ছেন? ফেডিক্স কোনো উত্তর দেয় না। কোলে নিয়ে পাহাড়ের খাড়া পথ ধরে উঠতে শুরু করে। পাহাড়ের নুড়ি পাথর চাপা পুরো ক্রঞ্চ শব্দ করছে, আর ফেডিক্সের নিঃশ্বাসও যেন আর আগের মতোই স্থির। শায়লা মিনমিন করে বলে, এত উপরে আপনি আমাকে নিয়ে উঠতে পারবেন না, কষ্ট হবে তো আপনার।
ফেলিক্স তার দিকে তাকালো না, বরং দৃঢ় কণ্ঠে বলল। আমি কি বলেছি যে আমার কষ্ট হচ্ছে? শায়লা ছোট্ট করে মাথা না করে ফেলিক্স আবার বলল। তাহলে চুপ করে থাকো। তার গলা কঠিন, অথচ সেই কঠোরতার নিচে একটা অজানা উদ্বেগ যেন লুকিয়ে আছে। শায়লা সেটা বুঝতে পারে না, শুধু নিজের বুকের ধুকপুকানি বাড়তে শুনতে পায়। ফেলিক্স কোনো বিরতি না নিয়ে উঁচুতে উঠতে থাকে। শায়লার হাত আঁকড়ে আছে ফেলিক্সের শার্টে, আর ফেলিক্সের দৃঢ় পা পাহাড়ের উপর উঠতে উঠতে যেন বলছে সে আজ কিছুতেই থামবে না। ফেলিক্স ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় উঠে আসে। হালকা ঠান্ডা বাতাস বইছে, দূরের গাছগুলো কুয়াশায় মিলিয়ে যাচ্ছে। চূড়ায় রাখা পুরনো কাঠের একটি বেঞ্চের সামনে এসে থামে সে। তারপর খুব যত্ন করে শায়লাকে সেখানে বসায়। শায়লা তখনও ভয়ে হতবুদ্ধিতে তাকিয়ে আছে। ফেলিক্স তার পাশে গিয়ে বসে। দুজনের মাঝে নিঃশ্বাসের দূরত্ব পর্যন্ত নেই, তবে তারা চুপচাপ। উপরের আকাশ ধীরে ধীরে লাল হয়ে উঠছে। ভোরের প্রথম আলো দিগন্ত ভ্যাদ করে উঠছে। চারপাশের নিরাপত্তার মধ্যে বাতাসের সুসু শব্দ। অনেকক্ষণ পর ফেলিক্সের গম্ভীর কণ্ঠ ভেসে আসে। তোমাকে এখানে আনার একটা কারণ আছে। শায়লা তাকায় ওর দিকে। ফেলিক্সের চোখে সেই কঠোরতা আগের মতোই আছে, কিন্তু আজ তার ভেতরে অন্য কিছু আমোঘ অচেনা অস্বস্তিকর। ফেলিক্স আবার বলে। হয়তো তুমি বলবে আমি আমার স্বার্থে তোমাকে এনেছি, হয়তো অন্য উপায়ে কাজটা আদায় করতে পারতাম, কিন্তু আমি তোমার সাথে সেভাবে করতে চাই না। আমি চাই তুমি সবটা জানো নিজের চোখে, নিজের মন দিয়ে। শায়লার ভ্রু কুঁচকে যায়। হাওয়ার চুল উড়ে দিচ্ছে, তার বুক ধকধক করছে। ধীরে সতর্কভাবে সে জিজ্ঞেস করে। আপনি আমার কাছে আসলে কি চান? ফেলিক্স গভীরভাবে দীর্ঘশ্বাস টেনে নিল। ভোরের আলো তার মুখের কঠোর ছায়াকে আরো গাঢ় করে তুলল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো। গতকাল যা হয়েছে তোমার জানা দরকার। শায়লা নিঃশব্দে তাকিয়ে থাকে। ফেলিক্স বলতে থাকে, ফাহিম কিভাবে কোহলিকে কিডন্যাপ করেছিল, কিভাবে আবরার পাগলের মতো পুরো দেশ চষে বেরিয়েছে, কিভাবে কুকুর, বডিগার্ড, হেলিকপ্টার সব কিছু নিয়ে সে মরিয়া হয়ে কোহলিকেই খুঁজেছে। আর শেষমেশ তাকে পেয়ে আবরার কেমন ভেঙে পড়েছিল, আবার কেমনটা খুশি হয়েছিল। শায়লার মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে আসে, তার চোখ বিস্ফোরিত। আমার ভাই এগুলো করেছে? শব্দগুলো যেন তার গলা দিয়ে বেরোতেই চাইছে না। ভোরের শীতল বাতাসেও তার হাত কেঁপে উঠল। ফেলিক্স শান্ত গম্ভীর কণ্ঠে বলে। জানি বিশ্বাস করা কঠিন, কিন্তু তোমার খুব খারাপ লাগছে, কিন্তু সত্যিটা এটাই শায়লা। কিছুক্ষণের নীরবতা। শায়লা চোখ বন্ধ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। শায়লা বুদ্ধিমান, এটা ফেলিক্স জানে। এবার শায়লা চোখ খুলে দৃঢ় গলায় বলল। ঠিক আছে, আমার ভাই ঠিক কি করেছে তা আমার কাছ থেকেই জানতে হবে। ভাইয়াকে ডেকে আনতেই হবে। টেনশন করবে না, আমি ওনাকে ডেকে আনবো। ফেলিক্স নীরবে মাথা নাড়ল। শায়লা এবার দাঁড়িয়ে পড়ে, যাওয়ার প্রস্তুতি নিল। ঠিক তখনই ফেলিক্সের হাত বিদ্যুতের মতো উঠে এলো, শায়লার কবজি চেপে ধরে। শায়লা চমকে পেছনে তাকায়। ফেলিক্সের দৃষ্টি এইবার আর গম্ভীর নয়, হাওয়ায় ভেসে থাকা আগুনের মতো কিছু একটা ঝলসে উঠছে তার চোখে। এত সহজে যেতে দেবো ভেবেছ? তার স্বর নিচু, গভীর, অদ্ভুত, রহস্যময়। সকালের কোমল সূর্যের আলো পর্দার ফাঁক গলে রুমের ভিতরে ছড়িয়ে পড়ছে। সোনালি আলো এসে থেমেছে আবরারের মুখে। আবরার ধীরে ধীরে চোখ খুলতেই প্রথমে যে দৃশ্যটা চোখে পড়ল তা হলো কোহলি, ছোট্ট বিড়াল ছানার মতো মরে থাকা, খুব নরমভাবে তার বুকের ভেতরে ঢুকে ঘুমাচ্ছে। বিশ্বের সব কঠোরতা, সব গর্ব এই মুহূর্তে যেন ধুলোর মতো উড়ে গেল আবরারের ভেতর থেকে। আবরারের ঠোঁটের অজান্তেই একটুখানি হাসি ফুটে ওঠে। ইস, এই মেয়েটাকে এত ভালো লাগে কেন? মনের গভীর থেকে নীরবে কথাটা উঠে আসে। কোহলির নিঃশ্বাস আবরারের বুক ছুঁয়ে আসছে, চুলগুলো এলোমেলো হয়ে তার গালে লেগে আছে। আবরার আলতো করে তার ঠোঁট ছুঁয়ে দিল, কেবল এক চিলতে স্পর্শ, যেন সকালের আলোকে একটু ছুঁয়ে দেখল। কোহলি নড়ে চড়ে উঠল, পিট করে চোখ খুলে আবরারের দিকে তাকালো। অর্ধেক ঘুমে ভরা নরম কণ্ঠে ফিসফিস করে বলল, গুড মর্নিং মাফিয়া কিং। আবরারের বুকের কোথাও যেন কিছু দপ করে উঠল। এই মেয়ের ঘুম জড়ানো স্বরেও জাদু আছে, বুঝতেই পারে না ওকে কিভাবে বদলে দিচ্ছে। আবরার মিষ্টি হেসে কোহলির কপালে আলতো ছোঁয়া দিল। গুড মর্নিং পাখি। কোহলির ঠোঁটে ছোট্ট হাসি ফুটে উঠল,
রুমের আলো, তাদের দৃষ্টি আর নিঃশব্দ সকাল সব মিলিয়ে যেন নিখুঁত এক শান্ত মুহূর্ত তৈরি হলো দুজনের ভেতরে। কিছুক্ষণ পর কোহলি দুই চোখ আটখোলা রেখে ঠোঁট বাঁকিয়ে বলল, আমার ঘুমের সুযোগ নিয়ে আমাকে আদর করছিলেন তাই না? আবরারের ঠোঁটে সে চেনা নরম কিন্তু দুষ্টুমি ভরা হাসিটা ফুটে উঠল। এক হাত দিয়ে কোহলির কোমর জড়িয়ে ওকে আরো কাছে টেনে নিল, একদম কাছে, মাঝে কোনো দূরত্ব নেই। গভীর শান্ত কণ্ঠে বলল, তোমাকে আদর করতে তোমার ঘুমের সুযোগ নেওয়ার প্রয়োজন হয় না পাখি। আমি চাইলে এখনো খুব সহজেই নিতে পারি। কোহলির গাল লাল হয়ে উঠল। মাঝে মাঝে এই মানুষটার এমন কথা শুনে তার মনটা অদ্ভুত উষ্ণ হয়ে ওঠে। তবে লজ্জা সাইডে রেখে ছোট্ট হেসে বলল, কিন্তু আমার তো ইউনিভার্সিটি আছে। এসব দুষ্টুমি বাদ দিন, চলুন ফ্রেশ হয়ে নিন। আজ আমাকে আপনিই নিয়ে যাবেন। আবরার ভ্রু তুলল, চোখ নামিয়ে কোহলির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার ঠোঁটে আবারও ধীরে ধীরে এক বাঁকা হাসি ফুটে উঠল। যদি নিয়ে না যাই? কোহলি চোখ ছোট ছোট করে আবরারের দিকে তাকালো, তারপর গলা উঁচু করে বলতে শুরু করে, যেন সত্যিকারের কোনো রানী আদেশ দিচ্ছে। তাহলে আমি তোমার গর্দান নিব। জানেন আমি কার বউ? আমি মাফিয়া কিং এরিক আবরারের বউ। আমারও ক্ষমতা কম না। আমার অর্ডার পালন না করার শাস্তি খুব ভয়ঙ্কর হতে পারে। কোহলির কথা এক মুহূর্তের জন্য আবরার অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে এক দুষ্টুমি ভরা হাসি ফুটে উঠল। পরক্ষণে আবরার কোহলিকে নিজের বুকে আরো শক্ত করে টেনে নিল। তারপর গভীর খেলা ভরা কণ্ঠে বলল, আপনার রাজ্যে আমি প্রজা হয়ে থাকবো মহারানী, তবে একটা শর্ত আছে। কোহলি ভ্রু তুলল, জিজ্ঞাসা দৃষ্টিতে আবরারের দিকে তাকালো। আবরার ধীরে ধীরে দুষ্টামি কণ্ঠে বলল, আমাকে নিয়ম করে প্রতিদিন 3 বার আর রাতে 2 বার রসমালাই খেতে দিতে হবে। আমি যতক্ষণ খেতে চাই ঠিক ততক্ষণই। কোহলি প্রথমে আবরারের কথা ঠিক বুঝে উঠতে পারেনি, কিন্তু দেরি হয় না। এক মুহূর্তের মধ্যেই তার চোখের দুষ্টু ঝিলিক বদলে যায়। লজ্জায় রাঙা কোহলির দিকে তাকিয়ে কোহলির কান পর্যন্ত লাল হয়ে গেছে, যেন একটু স্পর্শ দিলেই ধোঁয়া বের হবে। সে হঠাৎই লজ্জায় আবরারের বুকে মুখ লুকিয়ে ফেলে। ওসব হলো সারা দিনে সবাই মাথায় ঘোরে তাই না? ফিসফিস করা কোহলির কণ্ঠটা ছিল রাগের চেয়ে লজ্জায় ভরা। কোহলির এই অবস্থায় আবরার আর নিজের হাসি থামতে পারে না। রুম কাঁপে শব্দ করে হেসে ওঠে, আর উঠতেই চোখ আটকে যায় আবরারের হাসিতে। সে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, সেই হাসি যেন তার বুকের মধ্যেই নরম ঢেউ তুলছে। হাসলে আপনাকে মারাত্মক লাগে, আপনি হাসেন না কেন? তার গলা নরম, একটু কাঁপা, ভেতরে যেন লুকোনো মুগ্ধতার সুর। আবরার ভ্রু তুলে তাকিয়ে তাকে দেখে, ঠোঁটের কোণে নতুন হাসি জমে। হাসবো তাহলে? শুধু আমার সামনে, আর কাউকে না। কারণ আবরার জানতে চাওয়ার ভঙ্গিতে তাকায়। কোহলি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে, তারপর নিচু স্বরে বলে ওঠে, কারণ আপনি হাসলে খুব সুন্দর লাগে। এই জন্যই আমি চাই না অন্য কেউ আপনার এই হাসি দেখে আপনাকে চোখ দিয়ে গিলে খাক। কোহলির কথা শুনে আবরার বাঁকা হেসে বলল, তুমি কি জেলাস পাখি? জেলাস, কারণ আপনি আমার হাজব্যান্ড। অন্য কেউ কেন আমার হাজব্যান্ডকে দেখবে? কেউ দেখতে পারবে না, আমি দেখব, শুধু আমি। কথা বলে কোহলি থমকে যায়। নিজের মুখের কথা নিজেই বিশ্বাস করতে পারে না। আবরার এবার আর নিজেকে সামলাতে পারে না। কোহলির মাথার উপর নরমভাবে ঠোঁট ছুঁয়ে দেয়, চুমুটা খুব শান্ত আশ্বাসের মতো। আচ্ছা ম্যাডাম, শুধু আপনার সামনেই হাসবো, শুধু আপনি দেখবেন। এখন প্লিজ উঠুন, ফ্রেশ হয়ে নিন। ইউনিভার্সিটিতে যেতে হবে, দেরি হয়ে যাবে। আর 2 মিনিট পরে উঠি। আচ্ছা, ম্যাডামের যা ইচ্ছে। কোহলি চোখ বুজে হাসে, লজ্জা, মায়া আর একটু আদর মিশে ছোট্ট হাসি। আর আবরার তাকিয়ে থাকে সে মুখের দিকে, যেন 2 মিনিটেই অপেক্ষাটাই তার কাছে দিনের সবচেয়ে প্রিয় সময়। আবরার কোহলিকে ইউনিভার্সিটির সামনে নামিয়ে দিয়ে গাড়িটা আবার ধীরে ধীরে রাস্তার মোড় ঘুরিয়ে অফিসের দিকে রওনা হয়। গাড়ির রিয়ার ভিউ মিররে কোহলির ছোট্ট হাত নাড়ানোটা শেষবারের মতো দেখে আবরারের মুখে এক ঝটকা হাসি ফুটে ওঠে। ইতিমধ্যেই সকালটা পুরোপুরি জেগে উঠেছে। ক্যাম্পাসের গাছপালার উপর সূর্যের আলো নরম সোনালি পর্দার মতো পড়ে আছে। কোহলি ব্যাগ কাঁধে ফেলে পরিচিত পথ ধরে হেঁটে ক্লাসরুমে ঢুকেই তার চোখ খুঁজে বেড়ায় শায়লা, কিন্তু আজ যেন চারিদিকে কোথাও তার চিহ্ন নেই।
বেঞ্চগুলো ফাঁকা, জানালার ধারে শায়লার চিরচেনা বসার জায়গাটা অদ্ভুত নির্জন লাগছে। কিছুক্ষণ পরে ফোনের ভাইব্রেশনে শায়লার নাম জলজল করে ওঠে স্ক্রিনে। কোহলি তাড়াতাড়ি রিসিভ করতে ওপাশ থেকে শায়লার নরম কিন্তু ক্লান্ত কণ্ঠ। আমি আজকে আসতে পারবো না কুহেলি। এক মুহূর্তে কোহলির মনটা কেমন যেন ম্লান হয়ে যায়। কোহলি শায়লাকে জিজ্ঞেস করে, কি আসবি না, কি হয়েছে? শায়রা দীর্ঘশ্বাস নিয়ে বলে, পরে বলবো, তুই ক্লাস কর, রাখছি আমি। বলেই কল কেটে দেয়। কোহলি দীর্ঘশ্বাস ফেলে ফোনটা ব্যাগে রেখে দেয়। ক্লাসরুম ভরে উঠতে থাকে অন্যদের আড্ডা, হাসি, গল্পে। কিন্তু কোহলির পাশে থাকা ফাঁকা চেয়ারের দিকে তাকালেই যেন একটা কেমন শূন্যতা তাকে ঘিরে ধরে। আজকের সকালটা তাই তার কাছে অদ্ভুত ভারী মনে হয়। চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকে, মনে মনে শুধুই ভাবে শায়লা ঠিক আছে তো? ও তো এমনি এমনি ইউনিভার্সিটি বাদ দেওয়ার মেয়ে না। বিকেল 5টা, সারা শহরের বাতাসে যেন অঘোষিত উত্তেজনা জমে আছে। মন্ত্রী আকস্মিক মৃত্যুর পর ক্ষমতার চেয়ার এখন শূন্য, আর সেই শূন্যতা পূরণ করতে নামছে দুই পক্ষের দুই হেভি ওয়েট নাম। বিপরীত পক্ষ থেকে দাঁড়াচ্ছেন আসিফ সাহেব, আর সাবেক মন্ত্রীর সমর্থক দল থেকে নামছেন তার ভাগ্নে রিফাত রহমান। কিন্তু রাজনীতির এই খেলায় জয় শুধু জনপ্রিয়তায় আসে না, শক্তি, ক্ষমতা আর ছায়ার মতো ছড়িয়ে থাকা প্রভাবই আসল অস্ত্র। আর এই দুনিয়ায় আবরার আরিক খান যে কী পরিমাণ প্রভাবশালী তা পুরো রাজধানী জানে। এত বড় মাফিয়া কিং, যার এক কথায় কানাডা থেকে বাংলাদেশের রং বদলে যায়, তার কাছে আসিফের যাওয়া অস্বাভাবিক কিছু নয়। আবরারের অফিস ভবনের বিশাল মিটিং রুমে এখন দুজন মুখোমুখি বসে আছে। রুমের ভেতর হালকা নীল আলো, কাছের দেয়ালে শহরের ব্যস্ততার প্রতিফলন। লম্বা টেবিলের অপর পাশে বসে আছে আসিফ, চোখে স্পষ্ট টেনশন। আর টেবিলের এই পাশে বসে আবরার, শান্ত, স্থির, ভয়ঙ্করভাবে নির্লিপ্ত। হাতে দামি ঘড়ির স্ট্র্যাপ নিয়ে খেলা করছে, যেন সব ঘটনার উপর সার্বভৌম নিয়ন্ত্রণ আছে তার। কিছুক্ষণ নীরবতার পর আসিফ ধীরে বলে ওঠে, স্যার, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি একাই নির্বাচন জিততে পারবো না যদি আপনি পাশে না থাকেন। তার কণ্ঠে অনুনয়, চোখে উদ্বেগ। মনে হচ্ছে যেন আবরারের অনুমতি মানেই তার রাজনৈতিক ভবিষ্যৎ। আবরার মাথা একটু কাত করে লাল টকটকে চোখের মনি দিয়ে তীক্ষ্ণভাবে আসিফের দিকে তাকালো। চোখে কোনো অনুভূতি নেই, না সমর্থন না বিরক্তি। তারপরও সে দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে আসিফ অনিচ্ছায় গিয়ে পিঠ সোজা করে বসলো। তারপর আবরার টেবিলে আঙুল ঠুকঠুক করতে করতে খুব শান্ত গলায় বললেন, সাহায্য করব, তবে কারণ সহ। আসিফ চোখ তুলে তাকালেন। আবরারের কণ্ঠে এবার চাপা আগুনের কঠোরতা মিশিয়ে বলতে লাগলো, রিফাতকে আমি আগে থেকে সরিয়ে দিতে পারতাম, কারণ ওই কুত্তার বাচ্চা যেভাবে আমার লোকেদের ওপর হামলা চালিয়েছে তার হিসাব আগে মেটাতে হবে। শাস্তিটা সে অনুভব করুক, তারপরই আসল খেলা। আপনি চিন্তা করবেন না, জয় আপনার দিকেই যাবে। কুত্তার বাচ্চাকে আমি বুঝিয়ে দেব কার লোকের গায়ে হাত দেওয়া আর যায় না। কেউ যদি আমার মানুষের ক্ষতি করে, ওটা আমার কাছে ব্যক্তিগত হয়ে যায়। আবরারের গলায় হুমকি ছিল না, বরং এমন এক নিশ্চুপ সত্য যা শুনে শিউরে উঠতে হয়। কথা শেষ হতেই আসিফ যেন দীর্ঘদিনের দুশ্চিন্তা থেকে মুক্তি পেলেন। মুখে স্বস্তির হাসি নিয়ে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, সত্যি অনেক। এরপর রাজনৈতিক পরিকল্পনা, নিরাপত্তা এবং ভোট কৌশল নিয়ে আরও কিছু আলোচনা করলেন দুজনে। সময় গড়িয়ে সন্ধ্যা 6টায় আসিফ বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। তার চলে যাওয়ার পর আবরার ধীর পায়ে নিজের কেবিনে ফিরল। দরজা বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলল। একদিকে রাজনীতির উত্তাপ, অন্যদিকে নিজের ব্যস্ত সাম্রাজ্য। একটু রেস্ট নিতেই হবে। চেয়ারে বসে চোখ বন্ধ করতে এই রুমের নীরবতা তাকে ছুঁয়ে গেল। প্রায় 20 মিনিট কেটে গেছে। আবরার চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে একটু বিশ্রাম নিচ্ছিল। এমন সময় কেবিনের দরজায় হালকা টোকা, ঠক ঠক। আবরার চোখ না খুলে গম্ভীর স্বরে বলল, কাম ইন। দরজা খুলে ভেতরে ঢুকলো শায়লা আর ফেটিক্স। দুজনকে দেখে আবরার ধীরে ধীরে চোখ খুলল। শায়লার মুখে খানিকটা টেনশন, পাশে ফেটিক্স সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আবরার শায়লাকে চেয়ারে বসতে ইশারা করলো। শায়লা শান্তভাবে বসে পড়তেই আবরার গভীর গাম্ভীর্যে ভরা কণ্ঠে বলল, আমি তোমাকে এসবের ভেতরে আনতে চাইনি শাইলা, কিন্তু তোমার ভাইকে আমি কয়েকদিনের মধ্যেই দরকার। ওর সাথে কিছু কথা আছে আমার।
শায়লা মাথা নেড়ে দৃঢ়ভাবে বলল, সমস্যা নেই ভাইয়া, আপনি যা করছেন ঠিকই করছেন। আমি এক্ষুনি ভাইয়াকে ফোন করছি। তারপর শায়লা ব্যাগ থেকে মোবাইল বের করলো। কাপা আঙ্গুলে ফাহিমের নাম্বারে ডায়াল করলো। 2-3বার রিং হওয়ার পর অবশেষে ফোনটা রিসিভ হলো। ফাহিমের কণ্ঠ শোনা মাত্র শায়লার বুকের ভেতর ধুকপুকানি আরো বেড়ে গেল। ফোনটা শায়লার কাপা হাতে কাঁপছিল। নিজের জেব দিয়ে ঠোঁট ভিজিয়ে সে নিজেকে সামলে নিল। তারপর যতটা শান্ত গলায় পারল বলল, ভাইয়া তুমি এখন কোথায়? ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ফাহিমের কণ্ঠ ভেসে এলো, হঠাৎ দেশের বাইরে একটা কাজ পড়েছে, এখনই বেরিয়ে যাচ্ছি। শায়লার বুকটা ধক করে নেমে গেল। কিন্তু ভাইয়া, মা অসুস্থ, তোমাকে দেখতে চাইছে, একবার প্লিজ আসবে, তারপর গিয়ে কাজ করব। ফাহিমের কণ্ঠ এবার আরো ঠান্ডা। না বোন, পরে আসবো, তুই মায়ের খেয়াল রাখ। এতটা নির্মম অস্বীকারে শায়লা বুঝে গেল ভাইটা ইচ্ছে করেই পালাচ্ছে। তার চোখে হতাশা ফুটে উঠল, হাতের ফোনটাও কেঁপে উঠল। সামনে বসে থাকা আবরার সব শুনছিল। তার চোখ রাগে লাল হয়ে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে শায়লার হাত থেকে ফোন ছিনিয়ে নিল। চেয়ার থেকে উঠে দাঁড়াতেই মনে হলো কেবিনের বাতাস যেন ভারী হয়ে গেছে। আবরারের গম্ভীর গভীর কাঁপন ধারণের কণ্ঠে ফোনের ওপাশে ছুড়ে দিল, পেছন থেকে ছুরি মারার এত সাহস কোথায় পেলি ফাহিম? সাহস থাকলে সামনে আয়, পালিয়ে বেড়াচ্ছিস কেন? কেবিনের দেয়াল কেঁপে উঠল যেন। ফেডিক্স নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। হঠাৎ ফাহিম ফোনের ওই পাশ থেকে উচ্চস্বরে হেসে ওঠার শব্দ যেন ফোনের স্পিকারের ভেতর থেকে কেবিনের বাতাসটা আরো ভারী করে তোলে। সেই হাসির ভেতর লুকিয়ে থাকা বিদ্বেষ আবরারের কানে কাটার মতো বিচ্ছিল। ফাহিম ঠান্ডা আত্মতুষ্ট কণ্ঠে বলল, বেচারা আবরা, এত রাগ কিসের? আর কয়দিন পর কোহেলি তো আমারই হবে, তখন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, চাপ নিস না, আমাদের বিয়েতে তোকে দাওয়াতও দিব। শায়লার হাত শিউরে ওঠে। তার ভাই সত্যি এসব বলছে, ওর বিশ্বাস হচ্ছে না। আবরারের রাগ হলেও তার গভীর নিয়ন্ত্রিত কণ্ঠে বলে, কবি হাগেন্দ্রনাথ ঠাকুর বলেছে, যে তোমার পিছনে থাকবে সে তোমার পাদের গন্ধই শুকবে, কখনো সে তোমার সামনের কিছু ছিঁড়তে পারবে না। আর তুমি এমন কেজি কেজি হাঁকবে যে যেন সে গুড় তলে পড়ে আর মাথা উঁচু করতে পারে না। তাই আমি ভাবছি আমি আরো বেশি করে পটি করব যাতে তুই মাথা তুলতে না পারিস। আবরারের কথা শুনে ফাহিম ফুঁসে উঠে বলে, শালা, আমি আজকেই দেশে আসছি, তারপর কে কার পাদের গন্ধ নেয় দেখা যাবে। বলেই ফোন কেটে দেয়। শায়লা আর ফিটিক্স অবাক, মানে এই কথায় কেউ আসে নাকি? কেবিনটা তখনও থমথমে নিস্তব্ধতায় ডুবে। ঠিক সেই সময় আবরারের টেবিলের উপর রাখা ফোনটা হঠাৎ তীব্র কম্পনে কেঁপে উঠল। আবরার একবার বিরক্ত মুখে স্ক্রিনের দিকে তাকালো। বাড়ির মেয়েদের প্রধান নীলুফা কল করছে। আসলে বাড়িতে প্রায় 100-র মতো মেয়েড আছে, তাই তাদেরকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য একজন হ্যাড দরকার ছিল। নীলুফা বুদ্ধিমতী, তাই আবরার ওকে হ্যাড করে দিয়েছে। ফোন ধরতেই আবরারের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ নীলুফা, বলো, কোনো সমস্যা? ওপাশে নীলুফার গলা কাঁপছে। স্যার, ম্যাডাম আজকে ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরেননি। আমরা ভেবেছিলাম আপনার কাছেই আছেন, তাই রান্না কি রাখবো আপনাদের জন্য। এক মুহূর্তে আবরারের শরীর শক্ত হয়ে গেল। কি বললে? পাখি বাড়ি যায়নি, এখন জানাচ্ছ? আবরার বজ্র কণ্ঠে পুরো কেবিনে যেন কেঁপে উঠল। ফেডিক্স এবং শায়লা দুজনে চমকে গেল। নীলুফা আর কিছু বলতে পারল না। তার আগেই আবরার ফোন কেটে দিল। এরপর আর 1 সেকেন্ড দেরি করলো না আবরার। কাগজপত্র, ল্যাপটপ, টেবিল সব কিছু উপেক্ষা করে ঝড়ের ব্যাগে দরজার দিকে দৌড়ে গেল। দরজা খুলে এমনভাবে বেরোলো যেন দেয়াল ভেদ করে চলে যাবে। চোখে রক্তিম আতঙ্ক, নিঃশ্বাস ভারী, কোহেলি নেই। ফেডিক্স প্রথমে হতভম্ব হলেও সঙ্গে সঙ্গে দৌড়ে গেল। বস, আমি আসছি। শায়লাও একই মুহূর্তে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। ভাইয়া ওয়েট করুন। কিন্তু আবরার তখন কারো কথা শোনার অবস্থায় নেই। গমগমে করিডর পার হয়ে আবরার দৌড়ে লিফটের দিকে ছুটছে। ফেডিক্স আর শায়লা দুজন মিলে তার পেছনে দৌড়ে চলেছে। তার প্রতিটি পদক্ষেপে শুধু একটাই আতঙ্ক বারবার বাজছে। পাখি কোথায়? অফিসের করিডর জুড়ে হঠাৎ অদ্ভুত এক শব্দ ছড়িয়ে পড়ল, দৌড়ানোর শব্দ। যে মানুষটা সবসময় পাথরের মতো স্থির
যার চলাফেরা রাজাদের মতো ধীর ও সুশৃঙ্খল, সে আবরার আজ যেন উন্মাদের মতো ছুটছে। কেবিনের ভেতর থেকে বেরোতেই কর্মচারীরা হতভাগ হয়ে তাকিয়ে রইল। প্রতিদিনের সেই গম্ভীর মুখ, ঠান্ডা চোখ, হিসেব করে পা ফেলা মানুষটা আজ মুখের রং লাল, চোখে আতঙ্ক ও নিঃশ্বাস ছুটছে। কেউ কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। আপনার ইতিমধ্যেই লিফট দিয়ে নিচে নেমে পড়েছে। একটাই নাম ওর মাথায় ঝড় তুলে দৌড়াচ্ছে, তার পাখি। বাড়ি যায়নি, কোথায় সে? বাইরে বেরোতেই গেটের সামনে দাঁড়ানো গার্ড আর ড্রাইভাররা হতভম্ব। আবরার নিজের গাড়ির দরজা খুলে হুড়মুড় করে ঢুকে একটানে ইঞ্জিন স্টার্ট দিল। স্টিয়ারিং ধরতেই ওর চোখে শুধু ভয়, যে ভয় আপনারকে কেউ কখনো দেখেনি। পেছন থেকে ফেটিক্স আর শায়লা দৌড়ে বেরিয়ে এলো। দেখলো আপনার ইতিমধ্যে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে, আর এদিকে গার্ড আর ড্রাইভার হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ফেটিক্স আর সময় নষ্ট করলো না, শায়লাকে নিয়ে দ্রুত গাড়িতে উঠে ড্রাইভারকে চিৎকার করে নির্দেশ দিল, গাড়ি স্টার্ট। আবরার, স্যার গাড়ি ফলো কর, আর 5টা গাড়ি বের করো, আর কিছু বডিগার্ড আছো। হ্যাঁ। ড্রাইভার হাত কাঁপা কাঁপা অবস্থায় ওয়্যারলেসে বার্তা দিল। কিছু সেকেন্ডের মধ্যেই 5টি সিকিউরিটি গাড়ি সারিবদ্ধভাবে বেড়ে এলো। শালার চোখে আতঙ্ক জমতে লাগলো। ও বুঝতে পারছে কোহলির সাথে কিছু ঘটেছে। সামনের দিকে আবরারের গাড়ি তীব্র গতিতে রাস্তা চিরে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে ফেটিক্সের গাড়ি এবং আরও 5টি কালো গাড়ি, সবগুলো একসাথে আবরারের গাড়ির পেছনে সাপের মতো বাঁক নিয়ে ছুটছে। আবরারের গাড়ি এসে থামলো কোহলির ইউনিভার্সিটির সামনে। সঙ্গে এসে 6টি অনুসরণকারী গাড়ি থামলো, কিন্তু আবরারের দৃষ্টি ওদিকে গেল না। তার চোখে এখন একটাই দৃশ্য, অন্ধকারে ডুবে যাওয়া ক্যাম্পাস আর তালাবদ্ধ প্রধান ফটক। সন্ধ্যা 7টা, চারিদিকে নীরবতা, কেবল বাতিস্তম্ভের আলো মাটিতে লম্বা ছায়া ফেলছে। আবরার গাড়ি থেকে নামতে যেন নিয়ন্ত্রণহীন এক ঝড় তার ভেতর থেকে ছুটে বেরোলো। দৌড়ে গিয়ে দাঁড়ালো তালার সামনে। বুকের ভেতর ধুকপুকানি এত জোরে যে মনে হচ্ছিল অন্ধকারে তার শব্দ ছড়িয়ে পড়ছে। পাখি। এক নিঃশ্বাসে নামটা ফিসফিস করে উচ্চারণ করলো আবরার। তারপর হঠাৎই ঘুষি মারল তালায়। 1 বার, 2 বার, 3 বার। ধাতব শব্দে চারপাশ কেঁপে উঠল। তৃতীয় ঘুষির সঙ্গে সঙ্গেই তার হাতের গিট খুলে গিয়ে রক্ত বের হয়ে এলো। ব্যথা লাগছে কি না নিজে বুঝতে পারছে না সে। এই সময় ফেটিক্স দৌড়ে এসে তার হাত ধরে ফেলল। স্যার, আপনি কি করছেন? ম্যাডাম এখানে থাকবেন কিভাবে? তালা লাগানো মানে ও ভিতরে নেই। আবরার চোখ রক্তবর্ণ করে গর্জে উঠল, বলল, আমি জানি আমার পাখি ভিতরেই আছে। ফেটিক্স, আমি তালা ভাঙবো, আমাকে আটকাবি না। ফেটিক্স মুহূর্তের জন্য শিউরে উঠল। আবরারের কণ্ঠে ভয়ঙ্কর এক আতঙ্ক মিশে আছে, এমনভাবে সে আগে কখনো কাউকে ডাকেনি। স্যার, আপনার হাতে রক্ত পড়ছে, আপনি একটু শান্ত হন, আমি ভেঙে দিচ্ছি। বলে সে আবরারকে সামান্য সরিয়ে দাঁড় করালো। তারপর এক গার্ডকে চোখের ইশারা দিল। তালা ভাঙো, এখনই। গার্ড এগিয়ে গেল, আর আবরার স্থির দাঁড়িয়ে তালার দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর তার আতঙ্ক, রাগ আর ভালোবাসা মিলিয়ে এক অদ্ভুত কম্পন সৃষ্টি করেছে। তার পাখি কোথায়? কেন ফোন ধরছে না? কেন বাড়ি ফিরেনি? এসব হাজারটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আকাশের কালচে অন্ধকারে শুধু একটা জিনিসই স্পষ্ট, আবরার তার পাখিকে খুঁজে না পাওয়া পর্যন্ত থামবে না। ইউনিভার্সিটির তালা ভাঙার সাথে সাথে আবরার যেন আর থামতেই পারে না। ভেতরে ঢুকে এসে ছুটে গেল সরাসরি কোহলির ক্লাসরুমের দিকে। অন্ধকারে ডুবে থাকা ক্লাসরুমটা ফাঁকা, নীরব, ঠান্ডার ভৌতিক নিস্তব্ধ। পেছনে ফেটিক্স আর কয়েকজন গার্ড টর্চ লাইট জ্বালিয়ে দ্রুত ক্লাসরুমে ঢুকলো। আলো এদিক ওদিক ছড়ালো, কিন্তু কোহলির ছায়াও নেই। আবরারের গলা শুকিয়ে এলো, বুকের ভেতরটা যেন ধপধপ করে চলছে। পাখি, কোথায় তুমি? তার কণ্ঠের স্বর ফেটে গেল, কিন্তু কোনো প্রতিধ্বনিও ফিরল না। ফেটিক্স দেরি না করে বলল, স্যার, ইউনিভার্সিটির প্রতিটা রুম চেক করি। তারা 3 ভাগে ভাগ হয়ে উন্মাদের মতো পুরো বিল্ডিং খুঁজতে লাগলো। লাইব্রেরি, করিডোর, ল্যাব, ক্যান্টিন, ছাদ, একটির পর একটি দরজা খুলছে আবার বন্ধ হচ্ছে, কিন্তু কোহলি নেই, কোথাও নেই। প্রতিটা ব্যর্থ প্রচেষ্টায় আবরারের মুখের রং আর ফ্যাকাশে হতে লাগলো। তার চোখের মধ্যে আতঙ্ক, রাগ আর অসহায়তা এমনভাবে মিশে যাচ্ছে যেন যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে। শেষে সে আর থাকতে না পেরে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। রাত ঘনিয়ে এসেছে, বাতি জ্বলছে রাস্তায় রাস্তায়, কিন্তু আবরারের চোখে এখন শুধু অন্ধকার। সে গাড়িতে উঠে স্টিয়ারিং চেপে ধরলো এমন শক্তিতে যেন সেটাই তার শেষ ভরসা। গাড়িটা গর্জে উঠল।
আর পরের মুহূর্তেই অন্ধ গতিতে ছুটে গেল সামনে। ফেটিক্স দ্রুত নির্দেশ দিল, সব গাড়ি প্রস্তুত, স্যারের গাড়ি ফলো করো। হুড়োহুড়ি করে বডিগার্ডরা 5টা গাড়ি নিয়ে ছুটে গেল আবরারের পেছনে। ফেটিক্স আর শায়লা উঠে পড়লো আরেকটা গাড়িতে। শায়লা জানালা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে আবরারের পাগলের মতো ছুটে যাওয়া গাড়িটা দেখছিল। তার মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, একজন মাফিয়ার ভালোবাসা এতটা তীব্র হতে পারে, এতটা উন্মাদ, এতটা নিখাদ। আবরারের মুখে কখনো দেখা যায় না এমন ভয়, এমন অসহায়তা। তার ভালোবাসা যেন আজ তীব্র আগুন হয়ে তাকে পুড়িয়ে দিচ্ছে, কারণ কোহেলি নেই। এবং আবরার জানে কোহেলি না থাকলে তার পুরো পৃথিবী ফাঁকা। আবরার প্রায় 1 ঘন্টা ধরে শহরের প্রতিটি রাস্তা, গলি, মোড় উল্টে পাল্টে খুঁজে বেড়াচ্ছিল কোহেলিকে। তার চোখে ক্লান্তির দাগ, শ্বাস ভারী কিন্তু থামার নাম নেই। চারিদিকে দৌড়াদৌড়ি করে গার্ডরাও হাঁপে উঠেছে, অথচ আবরারের গতি কমেনি এক মুহূর্ত। শেষমেশ বাস স্ট্যান্ডের কাছে গাড়ি থামিয়ে আবরার 2 হাত ব্রেক ধরে কিছুটা ঝুঁকে শ্বাস নিল। মাথা ঘুরে আসছিল, কিন্তু কোহেলির কথায় মনে পড়ে আরেকবার শক্ত হলো তার দৃষ্টি। ঠিক তখনই একটি বাসের জানালায় যেন স্বপ্নের মতো ভেসে উঠল একটি পরিচিত মুখ, কোহেলি। চোখ বড় হয়ে গেল আবরারের। মুহূর্তেই ক্লান্তির জায়গা দখল নিল রাগ আর আহত অনুভূতি। ও আমার পাখি, বাসে আমাকে না বলে এভাবে ধোঁকা দিল আমাকে। 1 সেকেন্ডও দেরি না করে দরজা খুলে দৌড় দিল আবরার। বাসে উঠে যেন ঝড়ের মতো পৌঁছে গেল কোহেলির সামনে। কেউ বুঝে ওঠার আগেই আবরার তার হাত ধরে দাঁড় করালো। তুই আমাকে না বলে চলে যাচ্ছিলি বেইমানি? আবরারের কণ্ঠ রুদ্ধ, রাগ আর কষ্ট মিশে। পরের মুহূর্তেই আবরারের হাত উঠে গেল আর কোহেলির গালে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চড় দিল। চড়ের আওয়াজে পুরো বাস কেঁপে উঠল। যাত্রীরা স্তব্ধ, সবাই তাকিয়ে রইল দুজনের দিকে। কোহেলি হতভম্ব, গালে হাত দিয়ে টলমল চোখে আবরারের দিকে তাকিয়ে শুধু বলল, আপনি কে? আমাকে কেন মারছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? কোহেলির এই বাক্য যেন আবরারের বুকের ভেতর বজ্রপাত করে দিল। ওর কণ্ঠে ভয়, অবিশ্বাস্য আর সবচেয়ে খারাপ ওর চোখে আবরারকে না চেনার শূন্যতা। আবরারের রক্ত গরম হয়ে উঠল। সে 2 হাত দিয়ে কোহেলির বাহু ধরে ঝাঁকিয়ে বলল, এভাবে অভিনয় করছিস? আমাকে চিনিস না? আমাকে ভুলে গেছিস? এই বান্দির বাচ্চা, আমাকে কিভাবে ভুলে গেলি? অভিনয় বাদ দে, তোর জন্য অনেক শাস্তি অপেক্ষা করছে। বাড়ি চল, তোকে আমি দেখাবো আমার আগের রূপ। একটু আর করেছি কিনা তাই তো এইভাবে ফালাফালি শুরু করেছিস। আর তোকে আদর করা যাবে না, তুই মায়ের যোগ্য, আদরের না। তার গম্ভীর গর্জন বাস ভর্তি লোকে নিঃশ্বাস আটকে দিল। কিন্তু কোহেলির শরীর হঠাৎই ঢলে পড়ল, মাথা পিছলে আবরারের বুকে ঠেকল। আবরার স্থির হয়ে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর তার ভেতর থেকে যেন প্রাণ বেরিয়ে গেল। পাখি, রোজ, এই হারামির বাচ্চা, চোখ খোল, আমাকে মেরে ফেলবি নাকি এভাবে? সারা দে, দেখ আমার নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। খোল না চোখ, এই যান, খোল না। কোনো সাড়া নেই। আবরারের চোখ বড় হয়ে গেল, হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল, হাত কাঁপতে লাগলো। তারপর আর 1 মুহূর্ত দেরি না করে সে কোহেলিকে বুকের কাছে টেনে তুলে খুলে নিল, এমনভাবে যেন পৃথিবীটা হারাতে বসেছে। বাসের যাত্রীরা হতবাক হয়ে তাকিয়ে রইল। কেউ ফিসফিস করছে, কেউ ভয়ে সরছে, কিন্তু আবরারের কানে কিছুই পৌঁছাচ্ছে না। সে শুধু বলতে বলতে দ্রুত নেমে যাচ্ছে। পাখি, তুই একবার প্লিজ চোখ খোল, প্লিজ। পেছনে ফেটিক্স আর গার্ডরা ছুটে যাচ্ছে, কিন্তু আবরারের গতি ধরে রাখা কঠিন। সে বাস থেকে নেমে সরাসরি নিজের গাড়ির দিকে রওনা দিল। কোহেলিকে শক্ত করে ধরে তার চোখে তখন শুধু একটাই ভয়, সে কোহেলিকে হারাতে পারে। আবরার গাড়ির দিকে এগিয়ে যেতেই একজন গার্ড দরজা খুলে দিল। আবরার কোহেলিকে কোলে নিয়েই গাড়িতে বসলো। সাথে সাথে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। গাড়ি ছুটে গেল রাতের আধারে। লাইটের ঝলক যেন কোহেলির নিঃশ্বাসের জন্য পথ খুঁজছে। আবরারের চোখ তখন রাঙা, হৃদয় কাঁপছে, মনে শুধু একটাই কথা, পাখি প্লিজ আমাকে ছেড়ে যেও না। রাস্তায় ফেটিক্স ডক্টর আসিফাকে সব কিছু জানিয়ে দিয়েছে। ডক্টর আসিফা দ্রুত পরিস্থিতি বুঝতে পারল নিশ্চয়ই আজকে রাতে হাসপাতালের উপর দিয়ে যেন একটা ঝড় যাবে, কারণ আবরারের রাগ আর উৎকণ্ঠা পুরো জায়গা কাঁপাচ্ছে। বাধ্য হয়ে তাই তিনি আর দেরি না করে নিজেই চুপচাপ কেবিন ঠিক করতে লাগলেন। নিজের মতো ইতিমধ্যেই প্রস্তুতি নিলেন।
কারণ তিনি বুঝতে পেরেছেন আবরার এই মুহূর্তে যেমন আছে তা কোনো সাধারণ পরিস্থিতি নয়। হলো তাই আবরার হসপিটালে ঢুকে চিৎকার করতে লাগলো। ডক্টর আসিফা দৌড়ে আসে, তারপর কোহলিকে দ্রুত চেক আপ রুমে নিয়ে যায়। আবরার যেতে চাইলেও ফেটিক্স অনেক বুঝিয়ে তাকে থামালেন। তারা চুপচাপ 1 ঘন্টা অপেক্ষা করলেন যাতে কোহলি সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করা হয়। 1 ঘন্টা পর ডক্টর আসিফা চেক আপের কেবিন থেকে বেরিয়ে এলেন। আবরার দৌড়ে তার দিকে এগিয়ে রাগ আর উদ্বেগের মিশ্রণ কণ্ঠে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু ডক্টর আসিফা আগে থেকেই বললেন, আপনি চিন্তা করবেন না স্যার, আমরা সব সময় চেক আপ করেছি। ম্যাডামকে এখনই কেবিনে নেওয়া হবে। আজকের রাতটা হসপিটালে থাকুন, রিপোর্ট আসবে 2 দিনের মধ্যে। ডক্টর আসিফা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কোহলিকে কেবিনে নেওয়া হলো। আবরার পেছনে পেছনে গিয়েছিল, কণ্ঠে এখনো উৎকণ্ঠা, চোখে উদ্বেগ, কিন্তু এবার কেবল কোহলির নিরাপত্তা ও সুস্থতার জন্য। পুরো ঘটনা যেন এক নিঃশ্বাসের মধ্যে শেষ হলেও আবরারের মন শান্তি পায়নি। কেবল কোহলিকে নিজের চোখের সামনে দেখার তাগিদেই তাকে সামাল দিচ্ছিল। কোহলিকে রেখে সবাই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবরার ধীর পায়ে কোহলির শিয়রে এগিয়ে বসলো। তার হাত নরমভাবে কোহলির হাতের উপর পড়ল, যেন এমনভাবে ধরছে যেন সে যেন নিজের পৃথিবীর সব কিছুই ছেড়ে কেবল কোহলিকে ধরতে চায়। কোহলি এখনও অজ্ঞান, তার কোমল গালে আবরারের দেওয়া চরের 5 আঙ্গুলের দাগ পরিষ্কার দেখা যাচ্ছে। আবরারের কণ্ঠে তীব্র কষ্ট আর মমতা মিশ্রিত হয়ে বলল, পাখি, তুমি কি আমাকে সত্যিই চিনতে পারছো না? হঠাৎ কোহলি চোখ খুলে পিটপিট করতে করতে তাকালো। কপাল কুঁচকে কেবিনের চারপাশ দেখে বিস্মিত হয়ে বলল, আমি এখানে কেন? মাফিয়া সাহেব, আর আপনি এভাবে এলোমেলো কেন? আবরার হতভম্ব হয়ে রইল। আজকের দিনের ঘটনা, তার পাগলামি, কোহলিকে খুঁজে পাওয়া, সব কিছুর স্মৃতি কোহলির মনে নেই। কোহলি যেন অচেনা জগতে এসেছে, আর আবরারের চোখে উদ্বেগ আর কষ্টের মিশ্রণ ফুটে উঠল। আবরার অবাক কণ্ঠে বলল, তোমার কিচ্ছু মনে নেই পাখি? আজব তো, আমার কি মনে থাকবে? আমি তো ইউনিভার্সিটি গিয়েছিলাম, তারপর গেটের সামনে গেলাম, তারপর আর মনে পড়ছে না। বলেই 2 হাত দিয়ে মাথায় চাপ দিয়ে ধরল। আবরার সাথে সাথে কোহলিকে শোয়া থেকে টেনে তুলে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। কোহলির ছোট দেহখানা, তারপর শান্ত কণ্ঠে বলল, রিল্যাক্স পাখি, কিচ্ছু হয়নি। তারপর ইউনিভার্সিটি থেকে আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। তারপর তুমি অজ্ঞান হয়ে গেছিলে খাওয়া দাওয়া ঠিক মতো না করার কারণে। তাই আমি বারবার বলি খাওয়া দাওয়া ঠিক মতো করো, কিন্তু আমার কথা শোনো না তো। আবরারের কথা কোহলি বিশ্বাস করলো, কারণ আসলে ও ঠিক মতো খাওয়া দাওয়া করে না। রাত ঠিক 9টা। হাসপাতালের নরম আলো আর বাইরে ঝিরঝিরে চাঁদের আলো মিলেমিশে কেবিনের ভিতরটা যেন শান্ত একটা আশ্রয় পরিণত করেছে। কোহলি চুপচাপ বিছানায় হেলান দিয়ে বসে আছে, আর সামনের চেয়ারটায় বসে আবরার নিজের হাতেই ওকে খাইয়ে দিচ্ছে। আবরার খুব অভ্যস্ত নয় কাকে খাওয়াতে, হাতে কাঁপুনিও আছে, তবু চেষ্টা করছে যত্ন করে, যেন এই সামান্য কাজটুকুতেও নিজের সমস্ত মনোযোগ ঢেলে দিচ্ছে। কোহলি অবাক হয়ে দেখছিল মানুষটা কত মনোযোগ দিয়ে কোমলভাবে প্রতিটা লুকমা ওর মুখে তুলে দিচ্ছে। তার মনে এক অদ্ভুত চিন্তা হঠাৎ গুমড়ে উঠল। সময়টা যদি এভাবেই থেমে যেত। খাওয়া শেষ হলে আবরার চুপচাপ একই প্লেট টেনে নিল। কোহলি অবাক হয়ে তাকিয়ে রইল। যে মানুষ সবসময় নিজের জন্য আলাদা প্লেট পছন্দ করে, সে আজ কোনো দ্বিধা ছাড়াই ওর খাওয়া প্লেটেই খেতে শুরু করেছে। তার ভেতরটা কেমন জানি নরম হয়ে গেল। খাওয়া শেষে আবরার ওকে ওষুধগুলো দিল। কোহলির সাধারণত ওষুধ খেতে ভীষণ অনীহা, কিন্তু আজকে অবাকভাবে কোনো কথা না বলে বিনা আপত্তিতে সব ওষুধ খেয়ে নিল। তারপর আবরার বাতি অফ করে দিল। জানালা খোলা ছিল, তাই চাঁদের আলো এসে কেবিনের মেঝের উপর রূপালি পর্দার মতো বিছিয়ে দিল। সেই আলোয় দুজনের মুখেই হালকা হালকা দেখা যাচ্ছিল। আবরার বিছানায় উঠে বসলো। এক মুহূর্ত থেমে খুব ধীরে কোহলির কাঁধে হাত রেখে কোহলিকে নিজের কোলে নিল, একদম বাচ্চাদের মতো করে, একটা সুরক্ষার আশ্বাসের মতো। আবরারের নিঃশ্বাস কোহলি শুনতে পাচ্ছিল, উদ্বেগ অস্থির, তবু ধরা আছে তার ভেতরের দমে রাখা ভালোবাসা। কোহলি আধো অন্ধকারে মুখ তুলে আবরারের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আপনি কি আমার থেকে কিছু লুকাচ্ছেন? আপনাকে আজকে খুব উদ্বিগ্ন লাগছে, সাথে অস্থিরও লাগছে যেন। আমাকে বললে মনটা হালকা হবে। আবরার প্রথমে কিছু বলল না, শুধু ধীরে মুখ নিচু করে কোহলির কপালে গাঢ় চুম্বন দিল। কোহলির চোখ বন্ধ করে অনুভব করলো সে চুম্বন। এটা দরকার ছিল কোহলির জন্য,
কেন জানি এখন আবরারের আদর ছাড়া ওর নিজেরই ভালো লাগে না। লোকটার প্রেমে পড়ে গেছে বলতে গেলে। তারপর নিজের কপালটা ঠেকিয়ে দিল কোহলির ললাটে, একদম নিশ্চুপ গভীর আশ্বাসের মতো। আমি কিছুই লুকাচ্ছি না, মাই হোয়াইট রোজ। আবরারের কণ্ঠটা অদ্ভুত শান্ত, কিন্তু ভেতরে একটা কাঁপা ব্যথার রেখা লুকানো। আমার শুধু টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। বলো, এরপর থেকে আমাকে আর জ্বালাবে না? সময় মতো খাবে, নিজের খেয়াল রাখবে, কারণ তুমি জানো তো আমি তো একজন এতিম। আমার এই দুনিয়ায় কেউ নেই তোমাকে ছাড়া, কেউ কোনোদিন ছিলও না। আমি সব সময় একাই লড়েছি, সবাইকে হারিয়ে, সব কিছু হারিয়ে। তাই প্লিজ আর আমাকে কষ্ট দিও না। প্রমিস করো মাই হোয়াইট রোজ, তুমি নিজের যত্ন নেবে, আমাকে আর ভয় পাবার মতো কিছু ঘটতে দেবে না। কোহলি কিছুক্ষণ চুপ করে আবরারের দিকে তাকিয়ে রইল। ওর বুকের ভেতর অদ্ভুত এক দোলাচল, কৌতূহল আর এক ফোঁটা আশা। আবরার এতক্ষণ যে কথাগুলো বলল তাতে তার চোখের ভেতরে কোহলি যেন নিজের গুরুত্বটাই দেখতে পেল। তবু আজকে তার খুব জানতে ইচ্ছে করছে এই মানুষটা আসলে তাকে কি জায়গায় দেখে। ধীর কণ্ঠে প্রায় ফিসফিস করে কোহলি বলল, আমি নিজের খেয়াল রাখবো, কিন্তু তার আগে একটা কথা বলুন। আপনি কি আমাকে ভালোবাসেন? দেখুন, আমাকে সত্যিটাই বলবেন। আপনি তো বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন না, আমার শরীরের জন্যই যত্ন নেন। এখনও কি শুধু আমার শরীরের জন্য আমাকে এত যত্ন নিচ্ছেন? আমি কি আপনার মনে আমার জন্য কোনো ভালোবাসা তৈরি করতে পারিনি? আপনার এই হৃদয়ের কি আমি আমার জন্য এক টুকরো ভালোবাসা পেতে পারি না? তারপর কোহলি আবরারের লাল টকটকে মনিওয়ালা চোখের দিকে তাকালো। আবরার ওর দিকে তাকিয়েছিল, তাই চোখাচোখি হলো দুইজনের। গভীরভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আবরার সে চিরচেনা ম্লান হেসে কোহলিকে ডাক দিল। পাখি। কোহলি ছোট্ট করে উত্তর দিল। আবরার বলতে বলতে উদাস কণ্ঠে লাগলো, আমি ভালোবাসা শব্দটা ভীষণ ঘৃণা করি। আমি জানি না ভালোবাসা মানে আসলে কি। ছোটবেলায় খুব খারাপ অভিজ্ঞতা আছে এই ভালোবাসা নিয়ে, এমন জিনিস বলার মতো না। তাই আমি তোমাকে ভালোবাসি না পাখি। কি? কথাটা শেষ হওয়ার আগে কোহলি তীক্ষ্ণভাবেই বলে উঠল, থাক, আর বলতে হবে না। আপনি খারাপ জিনিসের সাথে পরিচিত হয়েছেন, এটা ভালোবাসার দোষ না। দায়ী সেই মানুষগুলো যারা আপনাকে ওই অন্ধকারে ঠেলে দিয়েছে। কিন্তু তার জন্য আমি কেন কষ্ট পাবো? কেন আমি আমার স্বামীর ভালোবাসা পাবো না? বলুন, আমার মন কি চায় না আর 5টা মেয়ের মতো নিজের স্বামীর মুখ থেকে ভালোবাসি শুনতে? তাহলে কেন আমাকে শুধু আপনার অতীতের শাস্তিটাই সারা জীবন পেতে হবে? আবরার কোহলিকে আরো শক্ত করে জোরে ধরে বলল, তুমি আমার মুগ্ধতা, তুমি আমার কুয়াশার চাদরে মোড়ানোর স্নিগ্ধতা, তুমি আমার শেষ বিকেলের পশ্চিম আকাশে ছড়িয়ে পড়া রক্তিম সূর্যের আলো। ভালোবাসা দিয়েই কি সব হয়? এই যে তোমাকে ছাড়া আমার নিজেকে অস্তিত্বহীন, ছন্ন ছাড়া পাগল পাগল লাগে, বুকের বাঁ পাশে ব্যথা লাগে, এসব কি যথেষ্ট নয়? কোহলি আর বলার মতো ভাষা খুঁজে পেল না। লোকটা এত সুন্দর করে কথা বলে যা বলার বাহিরে। আবরার কোহলিকে নির্বাক থাকতে দেখে 2 হাত দিয়ে কোহলির ছোট্ট মুখখানা তুলল। তারপর আস্তে আস্তে কোহলির অধরের দিকে এঁকে নেয় ওর মুখখানা। কোহলি বুঝতে পারে কি হতে চলেছে, তবে আজকে কেমন নেশা নেশা লাগছে ওর, তাই আটকায় না। আবরার মিশে দেয় কোহলির পাতলা তুলতুলে গোলাপি কাপা কোমল অধরের সাথে নিজের অধরখানা। আজকে আবরারের চুম্বনে কোনো হিংস্রতা নেই, আছে শুধু আদর আর স্নেহ মেশানো। কোহলি চোখ বন্ধ করে তা সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। চুম্বন অবস্থায় নিজেকে সামলাতে আবরারের শার্টের কলার চেপে ধরল। আবরার কোহলির সায় পেয়ে যেন ধ্যান জ্ঞান হারিয়ে নিষ্পেষণভাবে চুম্বন করতে থাকে। কোহলি আজকে নিজের সর্বোচ্চ দিয়ে আবরারের আদর নিচ্ছে। ঠিক তখনই ফেটিক্স কেবিনের দরজা খুলে ঢুকতে নেয়। হঠাৎ এদের দুইজনকে একসাথে এই অবস্থায় দেখে লজ্জা পেয়ে বেরিয়ে যায় আর মাথা চুলকাতে চুলকাতে বলে, বস আমার বউয়ের লগে রোমাঞ্চ করে ঠিকই, কিন্তু তার ভাইয়ের যে রোমাঞ্চ করার বয়স হয়েছে তা ভুলে যায়। আরে আমি সিঙ্গেল থেকে বাসরের তৃষ্ণায় আমি কবে জেনে মরে যাই, তারপর খবরের কাগজে হেডলাইন হবে, ব্ল্যাক লাইট ব্রাদারহুডের মাফিয়া গ্যাংস্টার এরিক আবরার খানের অ্যাসিস্ট্যান্ট বাসরের তৃষ্ণায় মারা গেছে। তখন বসের সম্মান কোথায় থাকবে? না না, আমার বসের সম্মান বাঁচাতেই হবে। তাই আমি এক্ষুনি আমার ললিতা শালের কাছে যাই। বলেই দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। এদিকে চুম্বন অবস্থায় কোহলি আবরারের কলার ছেড়ে দিয়ে আস্তে করে হাত নেয় আবরারের শার্টের বোতামে। তারপর ব্যস্ত হাতে খুলতে লাগে। আবরার তা দেখে অবাক হয়,
তারপর সামান্য হাসে। যাক, তার বোকা পাখির এতদিনে সুবুদ্ধি হয়েছে। কোহলি একে একে সব বোতাম খুলে ফেলে শার্টটার। তারপর টান দিয়ে খুলতে চাইলেও কিন্তু শক্তি হলো না। তাই আবরার সাহায্য করে শার্টখানা খুলতে, তারপর ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। তারপর আরও কিছুক্ষণ চুম্বনের পর আবরার অধর ছেড়ে দেয়। কোহলি ছাড়া পেয়ে কয়েকটা লম্বা নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক হয়। তারপর আস্তে করে আবরারের কণ্ঠনালীতে গাঢ় চুম্বন আঁকে। আবরার চোখ বন্ধ করে নিল। কোহলি থামলো না, বরং আবরারের গলা থেকে শুরু করে চুম্বন দিতে দিতে নিচের দিকে নেমে একদম প্যাটের নিচ পর্যন্ত চুম্বনে ভরিয়ে দেয়। কিছুক্ষণ পর কোহলি মুখ তুলে তাকায়, দেখে আবরার কোহলির কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। কোহলি তা দেখে এর আগে ফুঁসে উঠে বলল, আপনি শুধু আমাকে দুর্বল বলেন, আজকে আদর দিচ্ছি তবুও হাসছেন কেন? আবরার কোহলির তুলতুলে নরম বদনখানা আজলা নিল। তারপর কোহলির কানের একটা হালকা করে কামড় দিয়ে হাসকি কণ্ঠে বলল, হয়েছে, আজকে আর আদর লাগবে না, তুমি সুস্থ হও, তারপর না হয় আদর দিবে মন মতো। কিন্তু কোহলি জেদ ধরে বলল, না, আমার আজকে আদর চাই আর এক্ষুনি। আবরার আর না করলো না। এমনিতেই কোহলির কাছাকাছি না আসলে তার ভালো লাগে না। আবরারের ভাবনার মাঝেই আবরারও তাল মেলালো। তারপর আস্তে করে কোহলিকে বেডে শুয়ে দিয়ে নিজে শুয়ে পড়ল। সাথে সাথে কোহলি সাপের ন্যায় মুচড়ে উঠে আবরার তা দেখে হাসলো। তারপর কোহলির কানের কাছে ফিসফিস করে বলে, বউ, আজকে অজ্ঞান হলেও প্রবলেম নেই, আমরা হসপিটালে। কোহলির সাথে সাথে হালকা মাথা উঁচু করে আবরারের বুকে কামড় দিল জোরে। আবরার কিছু বলল না, চোখ বন্ধ করে সহ্য করে নিল। কোহলি তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আজকে আমি জীবনে অজ্ঞান হব না। আবরার বাঁকা হেসে বলে, আচ্ছা। হুম। আবরার পুনরায় কোহলির মাঝে ডুব দেয়। রাত যত বাড়তে থাকে আবরার তত উন্মাদ হতে থাকে। কোহলির মাঝে মাঝে ব্যথায় গুঙ্গে ওঠে। ব্যথা সহ্য করতে স্বামীর পিঠে বড় বড় নখ বসায়। সেদিকে হুঁশ নেই উন্মাদ আবরারের, সে নিজের কাজে ব্যস্ত। এদিকে কোহলির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, অথচ ঠোঁট ধরে তৃপ্তিময় হাসি। অতপর একজোড়া দম্পতির সুখ আর শান্তিময় রাত, আর তাদের সাক্ষী চাঁদের আলো। সকালের নরম আলো হাসপাতালের ছোট্ট কেবিনটাকে ধীরে ধীরে ভরে দিচ্ছিল। কোহলি পিটপিট করে চোখ খুলতে টের পেল সে আবরারের বুকেই মাথা রেখে শুয়ে আছে। আবরারের হাতটা তার মাথার উপরে কোমল ভঙ্গিতে ঘুরছে, যেন সে ছোঁয়া দিয়ে ওর সব ভয়, ক্লান্তি আর অস্থিরতা মুছে দিতে চাইছে। কোহলি তাকাতেই আবরার মৃদু হাসে। সেই হাসিটা ছিল শান্ত, উষ্ণ এবং অদ্ভুত এক প্রশান্তিতে ভরা। শুভ সকাল মাই লিটল বার্ড। আবরারের কণ্ঠে ছিল স্নেহের স্থির সুর। কোহলি ঠোঁটে ফুটে উঠল মিষ্টি হাসি। শুভ সকাল মাই মাফিয়া হাজব্যান্ড। বলেই কোহলি খেলখেল করে হেসে ফেলল। হাসিটা ছড়িয়ে পড়ল পুরো কেবিন জুড়ে। আবরারও হাসল। সেই মুহূর্তটা দুজনের মাঝখানে যেন নরম শান্ত কোনো আলো ছড়িয়ে দিল। কোহলি যখন হাসছিল আবরারের ভেতরটা অদ্ভুতভাবে হালকা হয়ে গেল, যেন এই ছোট্ট হাসিটাই তার শত উদ্বেগের ওষুধ। হঠাৎ কোহলি থেমে নিজের ঠোঁটে হাত রাখল। ঠোঁট একটু ফোলা দেখে তার মুখটা লাল হয়ে গেল, যেন কিছুটা লজ্জা, কিছুটা অবাক হওয়ার রং সেখানে মিশে আছে। আবরার চিন্তিত চোখে জিজ্ঞেস করলো, ব্যথা হচ্ছে? আবরার হালকা হেসে মাথা নাড়ল। তার চোখে ছিল নম্রতা, কেয়ার আর একটু দুষ্টুমি মিশানো উষ্ণতা। তারপর আবরার কোহলির কপালে আলতো এক চুমু এঁকে দিল। চুমুটা কোনো সীমা লঙ্ঘন নয়, বরং একরকম আশ্বাস, যত্ন আর ভালোবাসার প্রতিশ্রুতি। কি করব বলো রোজ, তোমার হাজবেন্ড তো আর অল্প স্বল্প আদর করতে পারে না। তোমার হাজবেন্ড যেখানে ছুঁয়ে দিবে সেখানে চিহ্ন, তোমার হাজবেন্ড যেখানে ছুঁয়ে দিবে সেখানে চিহ্ন রেখে যাবে, যাতে তুমি সব সময় তোমার হাজবেন্ডকে মনে করো। কোহলি চোখ নামিয়ে রাখল। লজ্জা মেশানো হাসিটা আবার ঠোঁটে ভেসে উঠল। আবরারের কথায় তার বুকের ভেতর যেন নরম প্রজাপতি ভেসে উঠল। নিরাপত্তার কেয়ার করার, কেয়ার পাওয়ার এক অদ্ভুত বিশ্বাস। হাসপাতালের সে ছোট্ট কেবিন হঠাৎ করে আর হাসপাতাল মনে হলো না। মনে হলো দুইটা মানুষ ধীরে ধীরে একে অপরের পৃথিবী হয়ে উঠছে। কিছুক্ষণ পর আবরার কোহলির দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আচ্ছা, অনেক হয়েছে, এখন তুমি একবার ফ্রেশ হয়ে আসো। আমি তো একটু আগেই হয়েছি। কোহলি মাথা তুলতেই খেয়াল করলো আবরারের চুল পুরো ভেজা, পানি গড়িয়ে গড়িয়ে কপালের পাশে পড়ছে। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আপনি কাপড় পেলেন কোথায়? তার কণ্ঠে অবাক ভাব এতটাই স্পষ্ট যে আবরার না হেসে থাকতে পারল না।
ফেটিক্সকে দিয়ে আনিয়েছি। আবরার খুব স্বাভাবিকভাবেই বলল, যেন এটা পৃথিবীর সবচেয়ে সাধারণ ঘটনা। কোহলির মুখ সঙ্গে সঙ্গে বদলে গেল। আপনার কি লজ্জা নেই? ফেটিক্স ভাইয়াকে দিয়ে কাপড় আনালেন। আবরার দুষ্টু ভঙ্গিতে ভ্রু উঁচু করল। ও তো কালই আমাদেরকে চুম্বন অবস্থায় দেখেছে, এখানে আর নতুন আর কি ভাববে? এই কথাটা শুনতেই কোহলির চোখ আরো বরফ হয়ে গেল। আপনি কেবিনের দরজা বন্ধ করেননি? অসভ্য লোক। তার স্বর রাগে লজ্জায় হতাশায় কাঁপছিল। আবরার অসহায় হাসির ভান ধরে বলল, কি করব? যখন আমার বউ নিজে থেকে রেসপন্স করতে শুরু করে তখন কি আর মাথা ঠিক থাকে? তুমি রেসপন্স করলে তো আমি পাবলিক প্লেসকেও নিজের বেডরুম মনে করব। মাই ফাকিং স্কোয়াব। কোহলি মুখ খিচকে তাকালো। আপনি আসলে একটা অসভ্য। এই কথা বলে কোহলি উঠে বসে আর দেরি করল না। ফ্লোরে পা ফেলে হেঁটে ধূপধাপ সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। প্রতিটা পদক্ষেপে তার রাগ স্পষ্ট। আবরার হেসে বলল, আস্তে যাও বউ, বেশি জোরে হাঁটলে ব্যথা পেতে পারে। কোহলি ঠিক দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আবরারের দিকে তাকালো। চোখ দুটো মিশ্র রাগ আর লজ্জায় টুকটুক করছে। 1 সেকেন্ডের বেশি তাকিয়ে রইল না। তারপর ঠাস দরজা জোরে বন্ধ করে দিল। আবরার দরজার শব্দ শুনেই আবার হেসে ফেলল। ওয়াশরুমের দরজার উপাশে কোহলি নিশ্চয় এখন মুখ গরম করে নিজের চুল ঠিক করছে। এটা ভেবে তার হাসি আরও থামল না। আবরার মাথা দুলিয়ে বলল, বউটা রাগ করলে কি মিষ্টি লাগে রে ভাই? ঠিক তখনই দরজায় হালকা নখ শোনা গেল। আবরারের ঠোঁটে জমে থাকা হাসিটা থেমে গেল। সে সোজা হয়ে বসল। কামিন। দরজা খুলে ভেতরে ঢুকলো ফেটিক্স। আবরার ভ্রু তুলে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এত সকালে আবার কি চাই? স্যার, 5 এসছে আপনার বাড়িতে। ভাবতে পারেন ছেলেটা কি সাহস নিয়ে এসছে। আবরারের ঠোঁটে ধীরে ধীরে এক চওড়া তীক্ষ্ণ হাসি ফুটে উঠল। নো প্রবলেম। শিকার যখন নিজেই ফাঁদে আসে তখন তো আর দৌড়াদৌড়ির দরকার হয় না। গাড়ি ঠিকঠাক করো, আধা ঘন্টার মধ্যে বাড়ি ফিরবো। ফেটিক্স মাথা নাড়তে নাড়তে বের হয়ে যাচ্ছিল। ঠিক তখনই আবরার ডেকে উঠল। 1 মিনিট। ফেটিক্স থেমে পিছন ফিরে দাঁড়ালো। আবরারের চোখে একটা অদ্ভুত কৌতুক মাখা ঝিলিক। কাল রাতে আমাদের রোমান্স দেখেছো তাই না? ফেটিক্স হঠাৎ গলা শুকিয়ে মাথা নিচু করে ফেলল। তারপর তুতলি বলে, স্যার আসলে সরি, আমি ইচ্ছে করে। কথা শেষ হওয়ার আগে আবরার ঠান্ডা স্বরে বলল, স্টপ। এর জন্য শাস্তি তো দেবই, তবে এখন নয়। আপাতত আমি যা কাজ বলেছি ওটাই করো। ফেটিক্সের মুখ একবারে কালো হয়ে গেল। আর কিছু বলার সাহস পেল না, শুধু মাথা নুয়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই আবরার হেসে উঠল, একটা সন্তুষ্ট গভীর হাসি। বেচারার মুখ দেখার মতো ছিল। সকাল 10টা। হসপিটাল থেকে একটু আগেই বেরিয়েছে ওরা। আবরার গাড়ির পেছনের সিটে বসে আছে, আর তার কাঁধে মাথা রেখে কোহলি নিঃশব্দে ঘুমাচ্ছে। প্রায় আধা ঘন্টা পর গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি থামতে একজন বডিগার্ড দ্রুত এসে গাড়ির দরজা খুলে দিল। আবরার অবিলম্বে কোহলিকে কোলে তুলে নিল। কোহলি তখনও গভীর ঘুমে। ওকে দেখতে শান্ত এবং কোমলতার একটি অনির্দৃশ্য অনুভূতি হচ্ছে আবরারের। তারপর আবরার ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়ালো। গাড়ির শব্দের আগে মেয়ের দরজা খুলে দিয়ে অপেক্ষা করছিল। হলরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবরারের চোখ পড়ল ফাহিমের দিকে। সে সোফায় বসে পায়ের উপর পা তুলে আছে। ফাহিম আবরারকে দেখে একটা কিউট স্মাইল দিল। আবরারের রাগ যেন মুহূর্তেই হ্রাস পেল, তবে সে কোনো শব্দ ছাড়ল না। নিঃশব্দে সিঁড়িতে উঠে সোজা বেডরুমে যেয়ে কোহলিকে নরম বিছানায় সযত্নে রেখে তারপর কমফোর্ট জড়িয়ে দিল শরীরে। তারপর নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এলো। আবরার ডাইনিং রুমে সে দেরি না করে ফাহিমের শার্টের কলার ধরে তাকে সোফা থেকে দাঁড় করালো। ফাহিমের মুখে হাসি, চোখে চতুরতা সব মিলিয়ে কিন্তু আবরারের রাগকে ম্লান করতে পারল না। আবরারের চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। তার হাত ফাহিমের কলারে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই হারামজাদা আমার কোহেলিকে কি করেছিস তুই? কাল রাতে আমাকে ভুলে গেছিস কেন? তোকে এত সাহস কে দিল আমার পাখির গায়ে হাত দেওয়ার? ফাহিম ঠোঁটের কোণে হাসি খেলিয়ে ঠোঁট কামড়ে বলল, আরে এত রাগ করছিস কেন? কিউটি তোর পাখি হওয়ার আগেই আমার ছিল, তাই ওকে আমার করে নিচ্ছি আমার অধিকার আগে।
আবরারের রাগে ফাহিমের কলার আরো শক্ত করে ধরে হেসে বলল, তোর অধিকারের মায়েরে পাদের শুভেচ্ছা। কোহেলি শুধু আমার আর আমারই থাকবে, যেই আমাদের মাঝে আসবে তাকেই আমি পৃথিবী থেকে আউট করে দিব। ফাহিম হেসে উঠল, যেন আবরারের গম্ভীর রাগটা তার জন্য শুধুই বিনোদন। তারপর হেয়ালি কণ্ঠে বলল, মেরে ফেলবি? তোর কি মনে হয় আমার মৃত্যুর ভয় আছে? কখনোই না। আর আমাকে মেরে ফেললে তো তোরই লস, কারণ 15 দিনের মধ্যে কোহেলি সব বলে যাবে সবাইকে, শুধু আমাকে ছাড়া। আবরার শক্ত চোয়াল শক্ত করে কিছু বলতে যাবে তার আগেই কোহলির রুম থেকে ভাঙাচোরার আওয়াজ পায়। আবরারের চোখে বিস্ময় আর সন্দেহের মিশ্রণ। সে ফাহিমের কলার ছেড়ে দিয়ে সিঁড়ির দিকে ছুটে গেল। ফাহিমও পিছু নিয়ে ধীরে ধীরে সিঁড়ি চড়তে লাগলো। সিঁড়ির ধাপে ধাপে আবরারের হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। তার হাত কাঁপছে। আবরার রুমের দরজা ধাক্কা দিয়ে খুলতে চোখে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। কোহলি বসে আছে বিছানার কোণে, মাথা চেপে ধরে কাঁদছে। রুমের মাঝখানে পড়ে আছে ভাঙা ফুলদানি, গাছের কুড়ি ও মাটির ঢের ছড়িয়ে আছে চারপাশে। কোহলির কান্নার শব্দ রুমের দেয়াল ধরে প্রতিধ্বনিত হচ্ছে, যেন আবরারের হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। আবরার দৌড়ে এগিয়ে সে কোহলির সামনে নীরবভাবে বসে গেল। তার চোখে আতঙ্ক ও দুশ্চিন্তা মিলেমিশে ঝলসানো আবেগের ঢেউ। কোহলির কাপা হাত স্পর্শ করতে তার হাত বাড়ালেই কোহলি হঠাৎ ছিটকে আবরারের থেকে দূরে সরে গেল। পাখি, কি হয়েছে? তুমি এভাবে আমার থেকে দূরে গেলে কেন? বিস্ময় ও ভয় মিশ্রিত কণ্ঠে আবরার জিজ্ঞেস করলো। কোহলির চোখে আতঙ্ক, শরীর যেন দুলছে, কণ্ঠ কম্পমান। আপনি কে? আর ফাহিম কোথায়? ফাহিম কোথায়? আপনি কোথায়? আবরার বুঝতে পারলো কোহলির আবার ওষুধের প্রভাব পড়েছে। তার হৃদয় ভেঙে যায় এই দৃশ্য দেখে। না চাইলেও কোহলিকে জোর করে নিজের বুকে আঁকড়ে ধরলো। কোহলি ছোটাছুটি করতে করতে কাঁদতে কাঁদতে চিৎকার করলো, ছাড়ুন আমাকে, আমি ফাহিমের কাছে যাব। আমার মাথা জ্বলে যাচ্ছে, যেন কেউ আগুন ধরে দিচ্ছে। সাথে শরীরের ব্যথা সহ্য হচ্ছে না আমার। আমি ফাহিমের কাছে যাব। ফাহিমের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে। ছাড়ুন আমাকে। আপনি কে আমাকে এভাবে ধরে রাখার? ছাড়ুন আমাকে। আবরারের মনে হচ্ছিল হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওর পাখি আজ ওকে চিনতেই পারছে না। চোখ দুটো ফাঁকা, শ্বাস দ্রুত, মুখে এক ধরনের আতঙ্ক জমে আছে। তবু নিজেকে জোর করে সামনে নিল সে। আবরার কোহলির কাঁপতে থাকা ছোট্ট বদনখানা দুই হাত আর একটু শক্ত করে জড়িয়ে ধরে নরম গলায় বলল, পাখি, পাখি শোনো, আমি আছি। তোমার সব ভয়, সব দুঃস্বপ্ন, সব কিছু আমি ঠিক করে দেব। ওই ফাহিম কেউ না, একদমই না। তুমি শুধু আমাকে ভরসা করো পাখি। শেষ কথাগুলো বলতে বলতে আবরারের কণ্ঠ ভেঙে এলো। সে নিজের চোখের জল লুকাতে ব্যর্থ হলো, কিন্তু কোহলি যেন তাকে শুনতেই পাচ্ছিল না। চোখের কোণে জমে থাকা আতঙ্ক যেন তার সারা শরীর দখল করে নিয়েছে। কাঁদতে কাঁদতে সে অস্পষ্ট কাপড় স্বরে বলল, আমাকে আমাকে একটু ছেড়ে দিন প্লিজ। শ্বাস নিতে পারছি না, মাথা দ্বিগুণ জ্বলছে। ওয়াশরুমে, বাথটবে পানি চাই, মাথা ভিজে দিন প্লিজ। না হলে আমি বুঝতে পারছি না কি হচ্ছে, আমি মরে যাব। কোহলির সেই অসহায় ভেঙে পড়া অনুরোধে আবরারের গলা শুকিয়ে গেল। ওর কাছে এই মুহূর্তে কোনো যুক্তি নেই, শুধু কোহলিকে স্থির করা দরকার। তাই আর এক সেকেন্ডও দেরি না করে কোহলিকে কোলে নিয়ে খুবই সতর্কভাবে ওয়াশরুমে নিয়ে গেল। বাথটবটিতে পরিষ্কার ঠান্ডা পানি ভরে সে কোহলিকে ধীরে ধীরে শুয়ে দিল। কোহলির পানির স্পর্শ পেতেই একটু শান্ত হতে শুরু করলো। শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আবরার বাথটবের একদম সামনে মেঝেতে হাঁটু কেটে বসলো। চোখে তার দুশ্চিন্তা এতটাই প্রবল যে মনে হয় পৃথিবীর সব আলোর উৎস নিভে গেছে। পাখি, এখন একটু ভালো লাগছে? কোহলি নিঃশব্দে মাথা নাড়ল। একটা ছোট হ্যাঁ। আবরারের বুকটা নিভে আসা আগুনের মতো মুচুড়তে উঠল। মনে হচ্ছে ওর জায়গায় হলে সে 1000 বার ব্যথা নিতে রাজি, কিন্তু কোহলির এই কষ্ট সহ্য করতে পারছে না। প্রায় 20 মিনিট ধরে কোহলি নিথর হয়ে পানি ভর্তি বাথটবে পড়েছিল। পানি ধীরে ধীরে ঠান্ডা হয়ে এলো। আবরারের বুকের ভেতর আরো ভারী হয়ে উঠল। সে দ্রুত এগিয়ে গিয়ে কোহলির 2 হাত ধরে সাবধানে তাকে কোলে তুলে নিজের কোলে নিল। কোলে নিতেই কোহলি আচমকা চমকে উঠে আবার আগের মতো ছটফট করতে লাগলো। আমাকে ছাড়ুন, ছাড়ুন, আমার মাথা জ্বালায়, শরীরও জ্বলছে, পানি চাই, আমি পানি।
তার কণ্ঠে আতঙ্ক, ব্যথা আর অচেনা অসংলগ্নতা। আবরার এক মুহূর্ত সময় নষ্ট করলো না, কোনো কথা না বলে দ্রুত কোহলির পোশাক যতটা দ্রুত সম্ভব সাবধানে পরিবর্তন করে দিল। কোহলি একটানা হাত পা ছুটি করতে থাকে। সব ঠিক করে আবরার কোহলিকে কোলে নিয়ে এই রুমের বেডে এসে বসলো। তার বুকের সঙ্গে লিপ্ত থাকা কোহলি এখনো ছটফট করছে, কখনো চোখ খুলছে, কখনো বন্ধ করছে। জ্বলন্ত ব্যথায় যেন দিশেহারা। আবরার ওর মুখের দিকে তাকাতেই বুকটা হু হু করে উঠল। এটা সেই কোহলি নয়, এ যেন অন্য কেউ, যে কোহলিকে সে এত যত্নে, এত ভালোবেসে নিজের পৃথিবীর কেন্দ্রে রাখে। তারা যেমন অবস্থা দেখে সে একদম ভেঙে পড়ল। তবু কাপা হাতে কোহলিকে শক্ত করে বুকে ঝুড়ে ধরে শান্ত কণ্ঠে বলল, রোজ পাখি শান্ত হও, কিচ্ছু হবে না তোমার, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তোমার পাশে, দেখবে সব ঠিক করে দেব। কিন্তু আবরার জানেই না তার বলা কথাগুলো আদৌ কোহলির কানে পৌঁছাচ্ছে কিনা। কোহলির চোখ দুটো অন্ধকারে ডুবে থাকা মানুষের মতো অস্থির, তার নিঃশ্বাস দ্রুত, শরীর কাঁপছে। হঠাৎই কোহলি আর সহ্য করতে না পেরে আবরারের বুকের শক্ত করে কামড়ে ধরে চাপা একটা ব্যথা আবরারের বুক দিয়ে ছড়িয়ে পড়ে। তাও আবরার কিছু বলে না, চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে তা সহ্য করে। এটা ভেবে এতে যদি তার প্রেয়সীর একটু শান্তি লাগে। কিছুক্ষণ পর কোহলির সেই তীব্রতা নিজ থেকে থেমে গেল। কোহলি নিস্তেজ হয়ে আবরারের বুকে মুখ গুজে দিল, আর পরক্ষণেই কান্নায় ভেঙে পড়ে ফিসফিস করে বলতে লাগলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।